আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের ইনজুরি প্রিভেনশন এর জন্য যে এভলিউশনটা হয়েছিল। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের ইনজুরি প্রিভেনশন এর জন্য যে এভলিউশনটা হয়েছিল। তো ইনজুরি প্রিভেনশন এভলিউশন কি? ইনজুরি হচ্ছে স্পোর্টস ফিল্ডে কোনো মানুষের তো ইনজুরি হলো, বা কোনো মানুষ ঘরে পা মুচকে গেল, বা কোথাও একটা অ্যাকিউট ইনজুরি হলো, তা সেক্ষেত্রে কীরকম কি প্রোটোকলে ইভলিউশন হয়েছিল। তা প্রথমে আমাদের ছিল রাইস প্রোটোকল, যেটা 1978 সালে আমরা ইমপ্লিমেন্ট করি। রাইস হচ্ছে রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। দেন ওটাকে প্রাইস প্রোটোকলে উন্নত করা হয়, যেক্ষেত্রে প্রোটেকশন শব্দটা চলে আসে। সেটা কত সালে আসে? সেটা আসে 1990 সালে। দেন আসে 2019 সালে না রাইস না প্রাইস, দেন চলে আসছে লাভ অ্যান্ড পিস প্রোটোকল। প্রথম 3 দিন ইনজুরির পরে পিস প্রোটোকল, অ্যান্ড দেন আফটার 72 আওয়ার্স, আফটার 3 days লাভ প্রোটোকল। তো একবার বিস্তারে একটা স্লাইড প্রেজেন্টেশনে দেখে নিচ্ছি আমরা কিভাবে এই এভলিউশন অফ ইনজুরি প্রোটেকশন যে রিকভারিটা হয়েছিল সেটার সম্পর্কে অল্প বিস্তারভাবে। তা প্রথমে হচ্ছে রাইস, প্রাইস অ্যান্ড পিস অ্যান্ড লাভ। এই প্রোটোকলটা কি হয়েছিল? ফ্রম প্যাসিভ রেস্ট, মানে মানুষ তো রেস্ট নিতে ইনজুরি হলে, যেটা আমাদের এতদিন ধারণা ছিল, তো সেখান থেকে অ্যাক্টিভ রিকভারি, ধাপে ধাপে কিভাবে খুব দ্রুতভাবে সে নিজে হাঁটাচলা করতে পারে। তো দেখে নিই। আমি প্রথমে হিস্ট্রিটা বলেছিলাম। 1978-এ রাইস প্রোটোকল ছিল, 1990-তে প্রাইস প্রোটোকল আসে, এবং 2019-এ পিস অ্যান্ড লাভ প্রোটোকল আসে। তা প্রথমে 4 পিলার্স কি ছিল রাইসে? রেস্ট, বিশ্রাম, দেন আইস, কোল্ড কম্প্রেশন, কোল্ড, সি হচ্ছে কম্প্রেশন, কোনো ব্যান্ডেজ বা কিছুতে যাতে জায়গাটাকে যেখানে ইনজিওর্ড হচ্ছে সেই জায়গাটা চেপে রাখা, এবং লাস্ট হচ্ছে এলিভেশন, অর্থাৎ হাত বা পা যেখানটা রেখেছে সেটাকে উপর দিকে তুলে রাখা যাতে সোয়েলিং না হতে পারে। এবং এই রাইস প্রোটোকলটা 1978-এ যেরকম আমরা বলেছিলাম, তো এইটা অ্যাকিউট সফট টিস্যু ইনজুরিসে কিন্তু ইউজ করা হয়েছিল ইমিডিয়েটলি সিমটম ম্যানেজমেন্ট, খুব দ্রুত সিমটমগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য। সো দেন এই রাইস মেথোডোলজিতে প্রাইমারি গোল ছিল ফুলে যাওয়াগুলোকে কমিয়ে দেওয়া এবং ব্যথাটাকে কমানো, এবং কুলিং এবং মুভমেন্ট রেস্ট্রিকশন, আইস দিয়ে কুল করা এবং মুভমেন্ট রেস্ট্রিকশন করা। দেন তার সাথে কদিন পরে, অর্থাৎ 1990 সালে প্রাইস প্রোটোকল, সেখানে পি শব্দটা যোগ হয়। পি মিনস হচ্ছে প্রোটেকশন, অর্থাৎ সেফগার্ড ইনজিওর্ড এরিয়া ফ্রম ফার্দার ড্যামেজ। যে জায়গাটাতে চোট লেগেছে সেই জায়গাটাকে মুভমেন্ট করতে না দেওয়া, অর্থাৎ তাকে সাথে সাথে মাঠ থেকে তুলে আনা, বা সে যে মুভমেন্টগুলো করছিল সেখান থেকে সরিয়ে দেওয়া। বাকিটা সবই ঠিক আছে, এবং সেই সময়টাতে প্রোটেকশন আমরা ক্রাচেস বা ব্রেসের মাধ্যমে দিতে পারতাম। এই রাইস আর প্রাইস, এই দুটো টেকনিকের লিমিটেশন কি ছিল? ফার্স্ট লিমিটেশন ছিল আইস ইম্পেয়ার সেলিং। রিসেন্ট স্টাডি বলছে আমাদের যদি কোনো জায়গায় ইনজুরি হয়, আমরা সেখানে যদি কোল্ড কম্প্রেস করি, সেটা ব্লাড ফ্লোকে রেস্ট্রিক্ট করে, এবং সেটা ন্যাচারাল ইনফ্লামেশন যে রেসপন্স আছে শরীরের সেটাকে কিন্তু ডিলে করে দেয়। তার সাথে রেস্ট কজেস ডিটোরিয়েশন, অর্থাৎ কোনো মানুষের যদি ইনজুরি পরে আমাদেরকে অনেক বিশ্রামে দিয়ে দিই, তখন সেই অঞ্চলের অর্থাৎ সেই এরিয়ার মাসেলগুলো ডিজিউজ অ্যাট্রফিতে চলে যায়। এবং লিমিটেড লং টার্ম গাইডেন্স। এই রাইস আর প্রাইসটা কিন্তু শুধুমাত্র ওই 0 to 3 days, অর্থাৎ 72 ঘন্টা অবধি, কিন্তু লং টার্মে কিন্তু একটা অ্যাথলিটকে বা একটা মানুষ কিভাবে আমরা গ্র্যাজুয়ালি ন্যাচারাল নর্মাল মুভমেন্ট, অর্থাৎ যেটা তার ইনজুরি হওয়ার আগে ছিল সেই দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু রাইস এবং প্রাইসে কিন্তু একটা বড় গ্যাপ রয়েছে। এবার আমরা দেখে নিই রিসার্চ কি বলছে। রিসার্চ বলছে 40% হিলিং ডিলে হয় যদি আমরা আইস অ্যাপ্লিকেশন করি। সেক্ষেত্রে কি হয়? ন্যাচারাল যে ইনফ্ল্যামেটরি প্রসেসটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে 40% হিলিং ডিলে হয়। 3 to 5 days লস্ট হয়ে যায় যদি আমরা অনেক দিন রেস্ট দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু রিকভারি টাইম অনেক বেড়ে যায়। এবং 25% ফাংশন লস, প্রলংড ইমোবিলাইজেশন, অনেক দিন ধরে আমরা যদি কোনো জয়েন্টকে রেস্ট্রিক্ট করে দিই ক্রেপ ব্যান্ডেজ বা কোনো ব্রেসেস দিয়ে, তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে 25% মাসেলের স্ট্রেংথ লস হয়ে যায়। দেন রেভলিউশনারি মডার্ন অ্যাপ্রোচ হলো পিস অ্যান্ড লাভ, যেটা 2019-এ লিডিং স্পোর্টস মেডিসিন এক্সপার্টসরা নিয়ে আসেন। তা এখানে কি হয়? পিস ফেজ 0 to 72 আওয়ার্স, অর্থাৎ ইনজুরি থেকে 72 ঘন্টার মধ্যে চলে, এবং লাভ ফেজ
রিহ্যাবিলিটেশন অর্থাৎ তাকে আবার মাঠে ফেরানো, সেটা কিন্তু 3 দিনের পর থেকে চালু হয়ে যায় এবং এটা কিন্তু অপটিমাম একটা কমপ্লিট রিকভারি অর্থাৎ ইনজুরির পর থেকে তাকে মাঠে ফেরানো বা রিটার্ন টু নর্মাল লাইফে ফিরিয়ে আনার একটা পদ্ধতি। দেন পিস প্রোটোকলে কি আছে? প্রথম হচ্ছে প্রোটেক্ট, অর্থাৎ প্রথমে যেটা বলেছিলাম আমরা যে লিমিটেড মুভমেন্ট, ওই 3 দিন প্রথম 72 ঘন্টা জয়েন্টটা কিন্তু মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে এলিভেট, অর্থাৎ বডি যেখানে ইনজুরি হয়েছে যে পার্টটা সেটাকে তুলে রাখতে হবে যাতে সেখানে সোয়েলিং না হয়। থার্ড হচ্ছে অ্যাভয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ কোনো পেন কিলার বা আইস কম্প্রেশন যেগুলো আছে NSAID সেগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করা। C4 হচ্ছে কম্প্রেসে কি করতে হয়? ক্রেপ ব্যান্ডেজ করা যাতে সোয়েলিংটা না হয়। এবং E4 হচ্ছে এডুকেট, অর্থাৎ পেশেন্টকে জানাতে হয় যে এক্স্যাক্টলি তার কীরকম কন্ডিশন হয়েছে, কি ইনজুরি হয়েছে এবং তাকে জানাতে পজিটিভ একখানা তাকে মেন্টাল স্ট্যাটাস দিতে হবে, সেই যেন সম্পূর্ণরূপে জানতে পারে রিকভারি বেনিফিট এবং রিয়েলিস্টিক হিলিং এক্সপেকটেশন, অর্থাৎ তাকে জানাতে হবে যে সে এক্স্যাক্টলি কতদিন পরে তার রিকভারিটা হবে, ইমিডিয়েট হবে নাকি সময় লাগবে, সেরকম একটা তাকে জানানো উচিত। তো এক্ষেত্রে আমরা আইস বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ NSAID-গুলো কেন অ্যাভয়েড করি? দেখুন, কোনো জায়গায় যদি ইনজুরি হয় শরীর একটা ন্যাচারাল রিয়াকশন করে, শরীরের ইমিউন সিস্টেম সেই জায়গাটাকে কিন্তু সারিয়ে তুলতে চেষ্টা করে এবং তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে নর্মাল ব্লাড ফ্লো এই ইনজুরি এরিয়াটাতে। ব্লাড ফ্লো যদি অত্যন্ত ইম্পর্টেন্ট, যদি ব্লাড ফ্লো প্রপার না হয় তাহলে কিন্তু হিলিংটা হয় না। আইস এবং NSAID এই শরীরের ন্যাচারাল ইনফ্ল্যামেশন প্রসেসটাকে ডিলে করে দেয় এবং রিসার্চ শো করছে এটা কিন্তু কখনো কখনো হিলিং অর্থাৎ সেরে ওঠাটাকে কয়েক সপ্তাহ অবধি পিছিয়ে দিতে পারে। এরপরে আমরা চলে আসছি লাভ প্রোটোকল, অর্থাৎ যেটা আফটার 3 ডেজ। এই লাভ প্রোটোকলে কি আছে? L হচ্ছে লোড, O দিয়ে হচ্ছে অপটিমিজম, V4 হচ্ছে ভাস্কুলারাইজেশন আর E4 হচ্ছে এক্সারসাইজ। তো লোড কি? গ্র্যাজুয়াল রিইন্ট্রোডাকশন অফ মুভমেন্ট, অর্থাৎ যে জায়গাটা ইনজুরি হয়েছিল সেখানে ধীরে ধীরে কিন্তু মুভমেন্ট দিতে হবে এবং লোডিং রেসপন্স করাতে হবে। অপটিমিজম, পজিটিভ মাইন্ডসেট কিন্তু ভীষণ দরকার। যদি অ্যাথলিট বা কোনো একটা মানুষ তার যদি পজিটিভ মাইন্ডসেট না থাকে তাহলে তার রিকভারি কিন্তু হতে দেরি হয়। সে হচ্ছে ভাস্কুলারাইজেশন, অর্থাৎ সে যে এক্সারসাইজই করুক না কেন অ্যারোবিক এক্সারসাইজ কিন্তু এই প্রোটোকলে রাখাটা একটু দরকার। যদি সে অ্যারোবিক এক্সারসাইজ করে তার কার্ডিওপালমোনারি হেলথ ভালো হয় এবং ব্লাড ফ্লো প্রপার হয় এবং তার হিলিংটা ফাস্ট হয়। এবং লাস্ট হচ্ছে এক্সারসাইজ, অর্থাৎ তার গেম ওরিয়েন্টেড বা স্পোর্টস স্পেসিফিক এক্সারসাইজেস বা সেই মানুষটার ডেলি লাইফ ভিত্তিক মুভমেন্টগুলোকে আমাদেরকে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে সায়েন্টিফিক এভিডেন্স কি বলছে? পিস এবং লাভ আউট পারফর্মস রাইস, অর্থাৎ রাইস এবং আমরা যদি পিস অ্যান্ড লাভ প্রোটোকলকে পাশাপাশি রাখি তাহলে নতুন ফর্মে 35% ফাস্টার রিকভারি হয়, 50% রিডিউস ইনজুরি, দ্বিতীয়বার ইনজুরি হওয়ার সম্ভাবনাটা কমে যায় এবং লাস্ট হচ্ছে 60% বেটার ফাংশন। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু এই লাভ এবং পিস প্রোটোকল ট্র্যাডিশনাল রাইস প্রোটোকল অর্থাৎ 1978-এর প্রোটোকলের থেকে কিন্তু অনেকটা এগিয়ে আছে নিজেকে দেখে। তাহলে আমরা একটা সাকসেসফুলি লাভ আর পিস প্রোটোকল কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? দেখুন, ইনজুরি কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হয়, এক্সটার্নাল ফোর্স বা ইন্টারনাল ফোর্সের মাধ্যমে আমাদের ইনজুরি হয়, সেগুলো কিন্তু সব সাবজেক্ট ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ যে মানুষের যেরকম ইনজুরি হয়েছে তাকে আলাদা আলাদাভাবে কিন্তু ক্যাটাগরিজ করতে হবে, কখনো কাউকে জেনারেল ক্যাটাগরিতে ফেলতে নেই। জেনুইন প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে ইনজুরি। সেকেন্ড হচ্ছে প্রোগ্রেসিভ লোডিং, গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ ডিপেন্ড করে অ্যাক্টিভিটি বা লোডিং একটা মানুষের সাথে আর একটা মানুষের, তাকে সেভাবেই অর্থাৎ তার জন্য স্পেসিফিক রিহ্যাব প্রোগ্রাম কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। এবং ফাইনালি এটা কিন্তু অবশ্যই একটা মাল্টিডিসিপ্লিনারি কেয়ার। একটা মানুষ যখন একটা খেলোয়াড় যখন চোট পায় বা কোনো একজন পার্সন যখন ইনজিওর্ড হয় তখন তাকে সুস্থ করে আনতে রিটার্ন টু লাইফে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অর্থাৎ ফিজিওথেরাপিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার এবং পেশেন্টের নিজস্ব পজিটিভ মাইন্ড সেট আপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শেষের কথা, কনক্লুশন, এটা একটা হোলিস্টিক ফ্রেমওয়ার্ক, সবাই মিলে কাজ করতে হয়, এভিডেন্স বেসড এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ এই প্রোটোকলে কিন্তু পেশেন্টের অ্যাক্টিভ পার্টিসিপেশন, সেলফ এক্সারসাইজ, সেলফ মোটিভেশন ভীষণ দরকার। তাহলে আমরা কনক্লুশনে কি আসছি? কনক্লুশনে আসছি যদি একটা কোনো অ্যাথলিট সে যদি ইনজুরির পরে আবার ফিরে আসতে চায় মাঠে, বা একটা কোনো মানুষের যদি আবার ইনজুরির পরে তার রিটার্ন টু ডেলি লাইফে আসতে চায়, ফিরে আসে, তাহলে তাকে কিন্তু প্রোটোকল ওয়াইজ পিস অ্যান্ড লাভ প্রোটোকল রাইস এবং প্রাইসের থেকে অনেকটা পজিটিভ এভিডেন্স বেসড এবং
অ্যাক্টিভ পার্টিসিপেশন পেশেন্টের খুব দরকার। সে নিজে এক্সারসাইজ করবে, প্রপার পজিটিভ মাইন্ডসেট রাখবে, তাহলে কিন্তু কোনো মানুষের মাঠে ফিরে আসা খুব কিন্তু দেরি হবে না। ধন্যবাদ।